বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম গতকাল সারাদিন যে সমস্ত খবরগুলো শিরোনাম হয়েছে, মূলত সেই খবরগুলোকে নিয়ে আলোচনা চলছিল এবং দিনভর আসলে কুরবানি পূজার পাশাপাশি লতিফ সিদ্দিকীর বিষয়টিও আলোচনায় আসছে এবং আপনার কাছে আমাদের অনেক কিছু জানার আছে, কারণ আপনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন নিউ ইয়র্কে। আমি প্রথমেই প্রশ্ন করতে চাই যে প্রধানমন্ত্রী জনাব লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছেন? দেখুন, প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের যে কোনো সদস্যের ব্যাপারে যে কোনো সময় তিনি একটি সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্ত দুভাবে হয়। একটি হলো যদি তার আস্থা কেউ হারান বা তার যদি কাউকে কোনো কারণের জন্যে তিনি যদি অব্যাহতি দিতে চান, তাকে প্রথম বলা হয় যে পদত্যাগ করার জন্যে। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলতে পারেন যে তাকে বাদ দেওয়ার জন্য। এখানে যেটা হচ্ছে যে তিনি যে কথাগুলো বলেছেন, বিশেষ করে হজ এবং মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, আমাদের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার তাদের যে ধর্মীয় চেতনার উপরে যে আঘাত এনে কথাগুলো বলেছেন এবং একজন মন্ত্রী হয়ে এবং দলের একজন নেতা হয়ে, সেটি স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কারণ প্রধানমন্ত্রী নিজেই জানেন যে এই ধরনের বক্তব্যে, বিশেষ করে সামনে ঈদ আছে এবং হজ, আমাদের প্রায় 1 লক্ষের উপরে হাজি সাহেবরা তারা এখন হজ পালন করতে আছেন মক্কা, পবিত্র মক্কা নগরীতে। আরাফাতে কালকে, আজকে রাষ্ট্রপতি সেখানে গিয়েছেন এবং এই সময় এই ধরনের বক্তব্য পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তিনি একজন দলের নেত্রী শুধু নন, তিনি যেহেতু সরকার প্রধান হিসাবে তার সেই সরকার প্রধান হিসাবে তার মন্ত্রিপরিষদের কোনো সদস্যের বক্তব্য বা কোনো কর্মকাণ্ড অথবা তার দলের কোনো নেতার বা কর্মীর বক্তব্য বা কর্মকাণ্ড যদি সরকারের ভাবমূর্তি বা দলের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য যথেষ্ট কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হয়। এবং তিনি দুই ক্যাপাসিটিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে, তাকে অব্যাহতি দিয়েছেন তার মন্ত্রিপরিষদ থেকে, আর দলীয় প্রধান হিসাবে তিনি ঘোষণা দিয়েছেন যে তাকে দলীয় শৃঙ্খলা অনুযায়ী তাকে দল থেকে বাদ দেওয়া হবে, বহিষ্কার করা হবে। এই বিষয়টি কি আজ বিকেলে প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স ডেকেছেন, নিশ্চয়ই এই বিষয়টি এখানে আলোচনায় আসবে? সেটি স্বাভাবিকভাবেই আমাদের সাংবাদিকরা যখন প্রধানমন্ত্রীকে কাছে পান এবং প্রধানমন্ত্রী যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তিনি কিন্তু খোলাখুলিভাবেই কিন্তু তিনি কথাগুলো বলেন। কারণ তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী তিনি কিন্তু সাংবাদিকদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর অত্যন্ত সাবলীলভাবে দেন এবং কোনো কিছু এড়িয়ে যেতে চান না। এবং আজকে তাকে যদি প্রশ্নগুলো করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে, অবশ্যই তিনি খোলাখুলিভাবে আরো সাংবাদিকদেরকে অবহিত করেন। এখানে আরেকটা বিষয় আছে, আমার এই বাক্যটার সঙ্গে একটা বাক্য যোগ করি, সেটা হচ্ছে দেশে এক ধরনের একটা পরিস্থিতি হয়েছে তো বিক্ষোভের, কাজে সবাই প্রধানমন্ত্রীর মানে কণ্ঠ থেকে শুনতে চাইবে যে তিনি মানুষ নিশ্চয়ই চায়। এবং লতিফ সিদ্দিকীর বিষয়টি আসলে রাষ্ট্রপতি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা বা কি প্রক্রিয়ায় এই সিদ্ধান্তটির আনুষ্ঠানিকতা শেষ হবে, আমরা সেই বিষয়গুলি জানবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি কি একটু বিরতিতে যাওয়ার আগে আমি আপনার কাছে জানার ছিল যে প্রধানমন্ত্রী কোন পরিস্থিতিতে, কি ধরনের চাপে
এই লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সিদ্ধান্তটি নিয়েছিলেন? কারণ আমরা জানি যে আমরা কিন্তু কোনো আনুষ্ঠানিক মাধ্যমে সিদ্ধান্তটিকে পাইনি। আমরা যখন খবরটি প্রচারও করেছি তখন কিন্তু আমরা কোনো একদমই সুনির্দিষ্টভাবে যেমন আমাদের সূত্র ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারিনি। তাহলে আসলে প্রক্রিয়াটি সেই জরুরি পরিস্থিতিটি আমাদেরকে যদি একটু বোঝাতেন আপনি। প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে তিনি গিয়েছিলেন, সেখানে জাতিসংঘে তিনি বক্তব্য রেখেছেন এবং আরও অনেক শীর্ষ যে নেতৃবৃন্দ, আন্তর্জাতিক নেতৃবৃন্দ, তাদের সাথে কথাবার্তা হচ্ছিল। তারপরে তিনি লন্ডনে এসেছিলেন, সেটি ছিল তার ব্যক্তিগত সফর, এবং যে কারণের জন্য তার সাথে কিন্তু সেই ব্যক্তিগত সফরে কিন্তু তার কোনো যাকে বলে সেই ধরনের স্টাফ বা তারা কেউ ছিলেন না, অফিসিয়াল কেউ ছিলেন না। কিন্তু বিষয়টি এত জরুরি যে তাৎক্ষণিকভাবে তাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ দেশের ভিতরে আপনি দেখেছেন এই বিষয়টিকে নিয়ে যথেষ্ট একদিকে সাধারণ বিক্ষোভও হচ্ছিল, আরেকদিকে রাজনৈতিক একটা উদ্দেশ্যমূলক কিছু করার একটা প্রয়াসও অনেকের মধ্যে ছিল। সেই জন্য তাকে কিন্তু তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে আমি মনে করি যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন এবং সেই বক্তব্যগুলো সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অর্থাৎ মুসলমানের যে ধর্মীয় চেতনার উপরে যে আঘাত আনা হয়েছে, সেটি বিষয়ে তিনি অত্যন্ত সংবেদনশীল এবং সেই ব্যাপারে তিনি তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্তটি নিয়েছেন। এবং সেই সিদ্ধান্তটি তিনি এখানে তার দলের এবং সরকারের যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তিনি এটি অবহিত করেছেন। যে প্রক্রিয়ার কথা বলছেন বা ফর্মালিটিসের কথা বলছেন, সেটি তিনি দেশে ফিরে এসেছেন, এখন সেই ফর্মালিটিসগুলো গ্রহণ করা হবে। তবে একটি বিষয় যে আপনারা দেশের ভিতরে যে সংবাদটি পরিবেশন করেছেন, কোনো না কোনো সোর্স থেকে সেই সংবাদটি কনফার্ম করা হয়েছে, কিন্তু কোনো মাধ্যম আমরা উল্লেখ করতে পারিনি। কিন্তু এই সংবাদের যদি ভিত্তি যদি না থাকতো, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু এই সংবাদের প্রতিবাদের প্রয়োজন নেই, কারণ এই সংবাদের তথ্যটি সরাসরি তিনি দিয়েছেন, তাকে তার পক্ষ থেকেই দেওয়া হয়েছে। আরেকটি বিষয় সেটি হলো যে এই সময় যদি তিনি এই সিদ্ধান্তটি যদি না দিতেন, তাহলে দেশের ভিতরে এর যে ক্ষোভটি সৃষ্টি হয়েছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশে এখানে অনেক ধরনের ঘটনার উন্মেষ হতে পারত। আমি মনে করি সেই কারণের জন্য প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটি অত্যন্ত সময়োচিত, দ্রুততার সাথে তিনি নিয়েছেন এবং এটা প্রমাণ করে যে তিনি এই ধরনের বক্তব্য বলুন বা এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত থাকেন তাদের বেলায় কিন্তু কোনো ছাড় দেন না। এর আগে আবুল হোসেন সাহেবের ব্যাপারে হয়েছে, এর আগে সুরঞ্জিত সেনগুপ্তর ব্যাপারে হয়েছে, তিনি কিন্তু সিদ্ধান্ত নিতে কিন্তু কোনো সময়ক্ষেপ করেননি। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই পদত্যাগের বা অব্যাহতির বিষয়টি নিয়ে, জনাব লতিফ সিদ্দিকীকে অব্যাহতির বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। আসলে এই অভিযোগটা কতখানি সঠিক জনাব মাহফুজুল্লাহ? একটা তো রাজনৈতিক দল, সেটা তাদের অবস্থান বলবেন, বিভিন্ন ভাষায় তারা বলেন, এটা কিছুটা আছে পলিটিক্যাল রেটরিক। আর ওই যে ধূম্রজালের কথা, এটাকে আপনি ধূম্রজাল বলেন বা কিছু অস্পষ্টতা বলেন বা ঘটনার সীমাবদ্ধতা বলেন, যে কোনো রকমভাবে ব্যাখ্যা করতে পারবেন। কারণ যেহেতু সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি হয়নি, এবং আমরা প্রত্যেকেই জানি, আমরা তিনজন এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই জানি এর একটা প্রক্রিয়া আছে, এবং সেই প্রক্রিয়াটি আপনার নিউ ইয়র্কে বা লন্ডনে বসে প্রধানমন্ত্রীর পক্ষে করা সম্ভব ছিল না। তাকে দেশে আসতে হতো। যেটা হয়তো সর্বোচ্চ উনি করতে পারতেন হয়তো, সেটা হচ্ছে যে উনি ওখানে টেলিফোনে তাকে বলতে পারতেন যে তুমি পদত্যাগ করো। তো সম্ভবত উনি ওই পথে যাননি। উনি, আমার যেটা মনে হয় যে উনি এখন প্রেসিডেন্টকে বলবেন তাকে অপসারণ করবার জন্য, তিনি আর তাকে পদত্যাগের অনুরোধ করবেন না। কারণ এখানে আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। তো যেমন উনি বলেছেন উনি ওনার বক্তব্যের জন্য অনুতপ্ত নন, আবার সেই সঙ্গে একই সঙ্গে প্রধানমন্ত্রীকেও কিন্তু তিনি জড়িত করেছেন। শেষের দিকে তিনি বলেছেন প্রধানমন্ত্রী চাইলে তিনি করবেন। প্রধানমন্ত্রী কি অব্যাহতির দিকে যাচ্ছেন নাকি আসলে পদত্যাগের বিষয়টি তাকে বলা হবে? এখন পদত্যাগের বিষয় আর নেই, যেটি মাহফুজুল্লাহ সাহেব বলেছেন, যে ঘটনাটি তিনি ঘটিয়েছেন বা যে ইস্যুটি, এটা নর্মাল ইস্যু নয় কিন্তু। কারণ যে বক্তব্যটি তিনি দিয়েছেন, আমি আবার বলতে চাই, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার যে ধর্মীয় চেতনা,
হজ আমরা জানি সবাই যে হজ হলো আমাদের এই ইসলামের একটি অন্যতম একটি স্তম্ভ, তার উপরে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়, এবং সেই কারণের জন্য তাকে কিন্তু নর্মাল প্রসিডিওরে তাকে প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার প্রধান হিসেবে তার যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ এটিকে নিয়ে দেশের ভিতরে সাধারণভাবে যে বিক্ষোভ, তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত যে বিক্ষোভটি এখানে সৃষ্টি হয়েছিল, পাশাপাশি কিন্তু এই ইস্যুটিকে নিয়ে একটা অন্য অভিযোগও কিন্তু আছে, নিশ্চয়ই সেই অভিযোগটা আপনিও শুনেছেন। অনেকেই বলছেন নিউ ইয়র্কে জনাব লতিফ সিদ্দিকী কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও কিন্তু বিরূপ মন্তব্য করেছেন, এবং সেটিরও ধারাবাহিকতা নাকি এখানে আছে। এটা কি না, একটি কথা হলো যে তাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে সে অব্যাহতির মূল কারণটি কিন্তু এই হজ সম্পর্কে এবং ধর্মীয় চেতনার উপরে আঘাত করার বিষয়টি, এবং সবচেয়ে বড় জিনিসটি হলো যে তিনি একজন মুসলমান হয়ে তিনি পরবর্তীতে বিবিসিকে বলেছেন যে এই বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত নন, তিনি দুঃখ প্রকাশ করেননি, তিনি ক্ষমা চাননি, প্রত্যাহার করেননি বলেছেন। প্রধানমন্ত্রীর পুত্র সম্পর্কে যেটা বললেন, ওইখানে আমার একটা বক্তব্য হচ্ছে, যদি প্রধানমন্ত্রীর পুত্র সম্পর্কে এই ধরনের মন্তব্য উনি করতেন তাহলে সেই ক্ষোভটা শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ থাকতো সম্ভবত। যেহেতু এটা ধর্ম সম্পর্কে, সেটি এখন কিন্তু একেবারে সর্বপর্যায়ে গেছে, সেটি হচ্ছে মূল কারণ, এটা আমার মনে হয়। এরকম বর্তমান মন্ত্রিসভায় আরো বেশ কয়েকজনকে নিয়ে কিন্তু বিতর্ক আছে, তাদের বিভিন্ন সময়ে নানান ধরনের তারা যে বিতর্কিত বক্তব্য দেন সেগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা আছে। বিশেষ করে নাম উল্লেখ করতে চাচ্ছি না এখন, তাদের ব্যাপারে কি প্রধানমন্ত্রীর কোনো সুনির্দিষ্ট অবজারভেশন আছে, আপনি জানেন কিনা? একটি হলো, ধরুন যদি দুর্নীতি বিষয়ক কোনো বিষয় হয় এবং সেটি যদি অত্যন্ত প্রকাশ্য হয়ে যায়, যেমন সুরঞ্জিত বাবুর বিষয়টি মিডিয়াতে যেভাবে এসছে এবং সাধারণ মানুষের মধ্যে যেভাবে একটা পারসেপশন তৈরি হয়েছে, আবুল হোসেন সাহেব সম্পর্কে যেভাবে তৈরি হয়েছে, সেটা পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী একটি সিদ্ধান্ত নিয়েছেন। মানে কি প্রকাশ্য না হলে, দুর্নীতি যদি প্রকাশ্য না হয় তাহলে এই ধরনের ব্যবস্থা হবে না? আমি প্রকাশ্যের কথা এই জন্য বলতে চাচ্ছি যে কথাগুলো মিডিয়াতে আসার পরিপ্রেক্ষিতে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়ার উপরে কিন্তু সাধারণত অনেক কিছু অ্যাকশনে যেতে হয় প্রধানমন্ত্রীকে, এবং তাকে আরেকটি বিষয় আছে যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ হলে পরে সঙ্গে সঙ্গে তিনি যে অ্যাকশনে যাবেন, বিশেষ করে দুর্নীতি বিষয়ে, সেটা কিন্তু ওনার পক্ষে সম্ভব না। তাকে কিন্তু কিছুটা